বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ এসেছি ক্লাস 10-এর সিরাজদৌল্লা নাটকের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবার জন্য। পরবর্তী অংশে যাওয়ার আগে আমরা পূর্ববর্তী দিনের অংশটার বিষয়বস্তুটা একটু জেনে নিই। আগের দিন আমরা করেছি রাজদরবারে কর্মচারী এবং অন্যান্যদের নিয়ে নবাবের গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে উপস্থিত থেকেছেন নবাব নিজে এবং নবাবের পক্ষে ছিলেন মীরমদন, মোহনলাল, গোলাম হোসেন এবং বিপক্ষে ছিলেন কে? মির্জাফর, রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ এবং তার সাথে সাথে রয়েছে ফরাসি প্রতিনিধি মশিয়েলা এবং ইংরেজ প্রতিনিধি ওয়াটস। দ্বিতীয় অংশ আছে ইংরেজদের দ্বারা আলীনগরের সন্ধির শর্ত উপেক্ষার কারণে ইংরেজ প্রতিনিধি ওয়াটসের কৈফিয়ত তলব। পূর্ববর্তীতে এই আলোচনার আগে আমরা দেখেছি যে আমরা শুনেছি যে নবাব ইংরেজদের নবাব বিরোধী বা বাংলা বিরোধী কার্যকলাপের জন্য কলকাতা আক্রমণ করলেন এবং ইংরেজদেরকে হারিয়ে দিয়ে তাদের সাথে আলীনগরের সন্ধি করলেন এবং সেই সন্ধির শর্ত তারা যাতে মানে তার জন্য তার দরবারে ওয়াটসকে প্রতিনিধি, ইংরেজের প্রতিনিধি হিসেবে রাখা হয়। যদি কোনোভাবে শর্ত অমান্য করা হয় তাহলে সবার আগে ওয়াটসকে তারা কি করবে? তোপের মুখে উড়িয়ে দেবে বলে নবাব জানিয়ে দেন। নেক্সট আমরা পেলাম নবাব ও বাংলা বিরোধী কার্যকলাপ ফাঁস হয় ওয়াটস এবং নৌবাহিনীর প্রধান ওয়াটসনের মধ্যে পারস্পরিক চিঠি লেনদেনের মাধ্যমে, যেখানে আমরা জানতে পেরেছি নৌবাহিনীর প্রধান ওয়াটসকে একটা চিঠি লিখে, যার বিষয়বস্তু লর্ড ক্লাইভ কি করেছিল, অর্থাৎ ইংল্যান্ড থেকে একটা বিরাট বড় ভেসেল পাঠিয়েছে, সেখানে অনেক বেশি অস্ত্র শস্ত্র, সৈন্যবাহিনী এবং বেশ কিছু জাহাজ রয়েছে, যেগুলো তারা বাংলায় এনে কি করবে, নবাব বা বাংলার বিরুদ্ধে তারা প্রয়োগ করবে। এবং ওয়াটসন নিজে এই ভেসেল আসার কিছুদিন পরে তিনিও আরেকটি জাহাজ পাঠাবেন ম্যাড্রাসে, সেখান থেকে অস্ত্রশস্ত্র এবং সৈন্যবাহিনী এত বেশি আনবে, যার দ্বারা বাংলার বুকে কি করবে, একটা বিরাট বড় যুদ্ধ ঘোষণা হবে, যার মাধ্যমে গঙ্গার সমস্ত জলও যদি সেই আগুনকে নেভানোর কাজে লাগানো হয় তাতেও কিন্তু নিভবে না সেই আগুন। এই এত বড় কিন্তু হুঁশিয়ারি সেখানে বাংলা বিরোধী হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নেক্সট ওয়াটসেরও একটা চিঠি নবাবের হাতে এসছে, সেখানে ওয়াটস জানিয়েছে যে চন্দননগর অধিকার, অর্থাৎ ফরাসিদের দুর্গ চন্দননগর অধিকার করতে গেলে নবাবকে কোনোভাবে কিন্তু রাজি করানো যাবে না। এ ব্যাপারে তারা নিজেরাই উদ্যোগী হবে চন্দননগর অধিকার করতে, এবং পরবর্তীতে তারা চন্দননগর অধিকার করেছে। এবং লাস্ট দেখেছি দরবার থেকে ওয়াটসকে নবাব বিরোধী কার্যকলাপের জন্য তাকে বিদায় দেওয়া হয়। এবারে আমরা পরবর্তী অংশে আসছি। ওয়াটসকে দরবার থেকে বিতাড়িত করবার পর সিরাজদৌল্লা মশিয়েলার মুখোমুখি হলেন। মশিয়েলা দরবার কক্ষে এসেছেন নিজেদের স্বার্থটা কি? ইতিমধ্যে ইংরেজরা ফরাসি দুর্গ চন্দননগর অধিকার করেছে এবং তাদেরকে এদেশ থেকে বাণিজ্য সমেত চলে যাওয়ার জন্য তাদেরকে সতর্ক করেছে। এই ব্যাপারে সিরাজের সহযোগিতা পাওয়ার আশাতেই মশিয়েলা দরবারে উপস্থিত হয়েছে। মশিয়েলা যখন তাদেরকে সাহায্য করবার জন্য সিরাজদৌল্লাকে বললেন, সিরাজদৌল্লা পরিষ্কার তাকে জানিয়ে দিলেন যে কোনোভাবেই কিন্তু ফরাসিদেরকে তিনি সাহায্য করতে পারবেন না। যদিও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যা যা শর্ত সবগুলোই কিন্তু ফরাসিরা মেনে চলছে, কিন্তু এই মুহূর্তে ইংরেজের বিরুদ্ধে ফরাসিদের হয়ে কোনো কথা বলার কিন্তু কোনো সুযোগ তার সামনে নেই। কারণ তিনি জানালেন যে এই যে কলকাতা আক্রমণ করেছিলেন ইংরেজদের ষড়যন্ত্র এবং অস্ত্র সম্ভার বাড়ানোর খবর পেয়ে, এবং সেখানে যে আলীনগরের সন্ধি করেছিলেন, এবং তারপরে যে পূর্ণিয়ার শাসন
কর্তা সৈকত জংকের সাথে লড়াই হয়েছিল। এই দুটো লড়াইয়ে নবাবের বহু সৈন্য হত হয়েছিল এবং বহু অর্থ ব্যয় হয়েছিল। এমত অবস্থায় তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা কেউই চায় না ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে। আমরা কিন্তু এর আগেও দেখেছি, দেখো ওয়াটসকে নবাব কেবলমাত্র সচেতন করে দেশ ত্যাগ করার কিন্তু আদেশ দিলেন, তাকে কিন্তু হত্যা করার কথা কিন্তু বললেন না, কারণ তিনি কোনোভাবেই ইংরেজদেরকে খেপাতে চান না যে পরিস্থিতিতে এখন নবাব রয়েছে। নবাব যখন কোনোভাবে তাদেরকে অর্থাৎ ফরাসিদেরকে সাহায্য করতে পারবে না, তখন মশিলা বুঝতে পারলো এদেশ থেকে চলে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তাই তিনি চলে যাওয়ার আগে নবাবকে কিন্তু বেশ কিছু কি করলো ব্যাপারে সচেতন করলেন। কি বললেন একটু দেখি। ইউর এক্সিলেন্সি, ইউ রিফিউজ আস ইউর হেল্প, ইউর প্রোটেকশন, দো উইথ গ্রেট রিল্যাক্টেন্স। আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনি আমাদেরকে সাহায্য করা বা নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আপনি রিফিউজ করেছেন, অর্থাৎ এই ব্যাপারটা আপনি করতে পারবেন না বলে আপনি জানিয়ে দিয়েছেন। আই অ্যাপ্রিসিয়েট ইউর ফিলিংস, আমি এই মুহূর্তে আপনার অনুভূতি, আপনি যেটা ভাবছেন সেটা আমি অ্যাপ্রিসিয়েট করছি, অর্থাৎ প্রশংসা করছি। আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রেডিকমেন্ট ইউ আর ইন, আমি বুঝতে পারছি আপনি কি পরিস্থিতির মধ্যে রয়েছেন। আই এম সরি ফর ইউ অ্যান্ড আই এম সরি ফর আওয়ার সেলফ, আমি এই পরিস্থিতির জন্য আপনার প্রতি অনেক বেশি, আপনার জন্য ভীষণ দুঃখিত এবং আমি আমাদের নিজেদের জন্য দুঃখিত, কারণ আমাদেরকে এদেশ ছেড়ে চলে যেতে হবে। We have no other choice than to leave this land. এই দেশ ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের নেই। Which we have learned to love, ইতিমধ্যে যে দেশটাকে আমরা ভালোবেসে ফেলেছি। Allow me, Your Excellency, আপনি আমাদেরকে কি করুন, চলে যেতে আমাদেরকে অনুমতি দিন। Your Excellency, নবাবকে সম্মান জানিয়ে তিনি বললেন যে টু ওয়ার্ন ইউ, আপনাকে যাওয়ার আগে একটু সতর্ক করে দিচ্ছি যে দ্যাট ইউ আর ইন এ গ্রেট ডেঞ্জার, আপনি কিন্তু একটা মহা বিপদের সামনে রয়েছেন। অন আওয়ার ডিপার্চার ফ্রম দিস ল্যান্ড, অর্থাৎ আমরা যেই মুহূর্তে এই দেশ ছেড়ে চলে যাব, দ্য স্মুদার্ড ফ্লেম, অর্থাৎ স্মুদার্ড মানে যে আগুন চাপা রয়েছে, ফ্লেম মানে আগুন চাপা রয়েছে, সেটা বাস্ট করবে, অর্থাৎ উইল বাস্ট ফোর, অর্থাৎ সামনেই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা বাস্ট করবে। অ্যান্ড উইল ডিস্ট্রয় ইয়োর কিংডম অ্যান্ড পিপল, এবং আপনার এই রাজত্ব এবং এখানকার মানুষদেরকে কিন্তু মানুষ কিন্তু মারা যাবে, ধ্বংস হবে। অর্থাৎ এটা কে করবে? ফরাসিরা চলে যাওয়ার পর ইংরেজরা এত বড় একটা স্বাধীন বিচরণ ভূমি পাবে, অর্থাৎ নবাবকে একা করে দিল, তারাই কি করবে, নবাবের বিরুদ্ধে এই আগুন জ্বালাবে, অর্থাৎ বিদ্রোহের আগুন জ্বালাবে এবং আপনার রাজত্ব এবং রাজ্যবাসীকে পুড়িয়ে ছাই করে দেবে। এই সচেতন বার্তা নবাবকে জানানোর পর স্বাভাবিকভাবে নবাব কৃতজ্ঞতা স্বরূপ তাকে ধন্যবাদ জানালো এবং বলল, তোমাদের কথা চিরকাল মনে থাকবে, যদি কখনো আমার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে আমরা স্মরণ করব, তখন যেন কোনোভাবেই এই বন্ধুকে তোমরা ভুলো না। তাহলে আমরা এই মশিলায়ের সাথে কথোপকথনের মধ্যে দিয়ে আমরা কিন্তু নবাবের কি করতে পারছি, আরো একটা চারিত্রিক বৈশিষ্ট্য পাচ্ছি, কৃতজ্ঞতা বোধ। এরপর আমরা দ্বিতীয় যে ষড়যন্ত্র, অর্থাৎ কর্মচারীদের মধ্যে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে কারা কারা লিপ্ত আছে, অর্থাৎ মির্জাফর প্রধান, তার রায়দুর্লভ, মির্জাফর প্রধান এবং রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎ সিং, এরা উপস্থিত রয়েছে
নবাবের রাজদরবারে এবং নবাবের সাথে কথোপকথনের মধ্যে দিয়ে তারা তাদের নবাব বিরোধী বিষোদ্গার প্রকাশ করছে। প্রথমেই বিষোদ্গারটা করলো কি রাজবল্লভ। তিনি বললেন যে ওয়ার্ড সাহেবকে এরকম করে বিদায় না দিলেই চলতো। দেখে এই একটা বাক্যের মধ্যে দিয়ে আমরাও বুঝতে পারছি যে ইংরেজরা ভারত বিরোধী বা বাংলা বিরোধী ষড়যন্ত্র করে বাংলাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার জন্য বিদেশ থেকে তারা সৈন্যবাহিনী এবং অস্ত্রশস্ত্র আনছে, সেই বিদেশিদেরকে এই মানুষগুলো কি করছে, তলে তলে কি করছে, সমর্থন করছে। কেন? কারণ তারা চায় নবাবের পতন, তারা চায় নবাবের পতন। তো সিরাজ তখন বললেন যে এইসব ব্যাপার নিয়ে আর কোনো কথা নয়, বরঞ্চ কি কথা হোক নিজেদের কথা ভাবুন। কিন্তু রাজবল্লভ কিন্তু সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তিনি বিষয়টাকে আরো বেশি আলোচনার মধ্যে যেতে চাইছেন এবং তিনি বলছেন নানানভাবে নবাবকে তার পূর্ববর্তী কৃতকর্মের জন্য দায়ী করছেন এবং বলছে এই সকল কিছুর জন্য তো আপনিই দায়ী বলে সরাসরি নবাবকে কিন্তু আক্রমণ করছে। সিরাজ কিন্তু এখানে বলছে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি। দেখো এখানে অনেক বেশি নমনীয়তা তিনি প্রকাশ করছেন একজন অধস্তন কর্মচারীর কাছে। আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়েও কোনো প্রশ্ন করিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটেছেন, কর্মচারীদের মনে সিরাজের প্রতি অশ্রদ্ধা জাগিয়েছেন, এমনকি পরিবারের আত্মীয় স্বজনের মধ্যেও বিষ ছড়িয়েছেন এই কর্মচারীরা বলে নবাব দৃঢ়চেত হলো এবং কিছুটা রুখে দাঁড়ালেন। জগৎ শেঠ এই সব কিছুর জন্য সিরাজকে দায়ী করলেন এবং নিজেদেরকে নিরপরাধ কিন্তু এই প্রমাণ করতে চাইলেন। জগৎ শেঠ সিরাজকে বললেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের লাভ কি? সিরাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন কেবল স্বার্থসিদ্ধি। স্বার্থসিদ্ধি কি? ইংরেজের সাথে হাত মেলানো এবং নবাবকে সিংহাসনচ্যুত করা। নবাবের সাথে যখন জগৎ শেঠের এই ধরনের বিতণ্ডা চলছে, সেই মুহূর্তে আমরা দেখছি মির্জাফর এর মধ্যে ইন্ধন যোগালেন। তিনি বললেন যে এইভাবে যদি নবাব মানি লোকেদের মানহানি করে এর দ্বারা সকলকে অপমান করছেন, তাহলে তারা কেউ কিন্তু দরবার কক্ষে থাকবে না বলে হুঁশিয়ার দিলেন। স্বাভাবিকভাবে সিরাজ মির্জাফরের এই কথাতে আরো বেশি উত্তপ্ত হয়ে গেলেন এবং তিনি কি করলেন, মির্জাফরের বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু কথা বললেন। সত্যাশ্রয়ী রাজা, বলুন সিংহাসনে আরোহণ করার পর এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে সিংহাসনে বসার পর থেকে নবাবকে কোনোভাবেই তার কর্মচারীরা কোনো রকমভাবে সহযোগিতা করেনি। প্রথম কথা, নবাবের বয়স তখন খুবই অল্প ছিল। অল্প বয়সের সুযোগ নিয়ে তারা নবাবের বিরুদ্ধে নানান রকমভাবে উস্কানিমূলক কার্যকলাপ করছিল এবং নবাবকে ভীষণভাবে উত্তপ্ত করছিল যাতে কোনোভাবেই তিনি এই সিংহাসনে না থাকতে পারেন। এতক্ষণ ধরে রাজবল্লভ, জগৎ শেঠ এবং তারপরে মির্জাফর অর্থাৎ সেনা প্রধান কোনোভাবেই যখন নবাবকে নানান রকম বাগযুদ্ধে পরাস্ত করা যাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে মির্জাফর বলে উঠলেন কি, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি যে যদি আপনি মানি লোকের এরকম অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধরব না। আর কিন্তু মির্জাফর নিজেকে সামলে রাখতে পারলেন না। এবার পুরোপুরি নিজের আত্মপরিচয়টা দিয়ে বসলেন যে কতটা তিনি বিশ্বাসঘাতকতা করতে পারেন এবং ইতিহাস বলছে তিনি সত্যিই কত বড় বিশ্বাসঘাতকতা পরবর্তী সময় করেছেন। মির্জাফরের এই ধৃষ্টতা নবাবের অনুগত মোহনলাল কিন্তু মেনে নিতে পারলেন না। তিনি মির্জাফরের বিরুদ্ধে প্রচন্ডভাবে রুখে দাঁড়ালেন এবং তিনি বললেন মির্জাফর তাকে নিজ পদস্থ কর্মচারী বলে তাকে অপমান করছে এবং তার উত্তরে
মোহনলাল বলছেন যে নিজ পদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা যেমন উচিত নয়, এবং উচ্চপদস্থ কর্মচারীদেরও কিন্তু মনে রাখতে হবে যে নবাবের কার্যের সমালোচনা করাও কিন্তু তাদের শোভা পায় না। এখানে মোহনলালের নবাবের প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান প্রদর্শিত হল। মীরমদন বললেন, এ রাজ্যের প্রধান প্রধান সেনাপতি আমির ওমরাও রাইস রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায় হয়ে গেছে, সিংহাসন রক্ষা তো নয়, এমনকি তিনি আত্মরক্ষা করতে পারবেন না। কিন্তু নবাবকে আক্রমণ করা অত সহজ নয় বলে তিনি জানালেন, কারণ তিনি নবাবের নমক খেয়েছেন, অর্থাৎ তিনি যে একজন বিশ্বাসযোগ্য কর্মচারী। নবাব এমনকি বাংলার কোনো অঘটন বা বাংলার কোনো পতন তিনি যে হতে দেবেন না বলে মির্জাফরকে তিনি হুঁশিয়ারি দিলেন। মীরবদনের এই মূর্তি দেখে, অর্থাৎ নবাবের সপক্ষে বা দেশের সপক্ষে কথা বলা, এটা দেখে মির্জাফর কি করলেন, সঙ্গে সঙ্গে আরো বিদ্রোহী রূপ ধারণ করে বললেন যে গোলাম হোসেন, মোহনলাল, মীরমদন এরা যখন রয়েছে তাহলে আর আমাদের দরকার কি, আমরা আর আপনার সাথে রইলাম না বলে তিনি কিন্তু কি করলেন, পাশ কাটিয়ে, অর্থাৎ তিনি নিজেকে সরিয়ে নিলেন, অর্থাৎ বোঝাতে চাইলেন কোনোভাবেই আমরা নবাবকে সাহায্য করতে পারবো না। মির্জাফরের এই ঔদ্ধত্য দেখে নবাবও নিজের সংযম রাখতে পারলেন না। এবারে তিনি মির্জাফরের বিরুদ্ধে সোজাসুজি বলে উঠলেন যে আপনিও যে নবাব বিরোধী কাজকর্ম করছেন সেটাও আমার কাছে কিন্তু প্রমাণ রয়েছে। যে প্রমাণ হিসেবে এবার তিনি দেখালেন, কি বললেন, বললেন যে খোঁজা বিদ্রোহ মারফত ওয়ার্ডস একখানা পত্র আপনার উদ্দেশ্যে পাঠিয়েছিল, সেটা গুপ্তচরের মাধ্যমে আমার হাতে এসে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই মির্জাফর অনেকটা ইতস্ততর মধ্যে পড়ে গেল। যেভাবে সে নবাবের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছিল, নবাবকে যে সতর্ক করছিল, যে বিদ্রোহী বার্তাগুলো দিচ্ছিল, এবারে সে কিছুটা সংযত হয়ে গেল। নবাব বললেন, সব আপনার কিন্তু প্রকাশ করতে পারে, কিন্তু সেটা কি সম্মানের হবে? হবে না। এই কথা শুনে রাজবল্লভও বলল, তারও কি কোনো চিঠি কি নবাবের হাতে পড়েছে? আসলে শয়তান যে যে তার সবসময় মনে হবে যে কোনোভাবেই হয়তো সেটা প্রকাশ পেয়ে যাবে। তো রাজবল্লভও এটা বললে, আমারও কোনো চিঠি কি আপনার হাতে পড়েছে? তো এখানে পারস্পরিক একটা আলোচনার মধ্যে দিয়ে চলার পর নবাবের মনে হলো যে পারস্পরিক এই দোষারোপ করা এই মুহূর্তে কিন্তু দেশের পক্ষে খুব ভালো হবে না। তাই তিনি মাথা ঠান্ডা করে নিলেন এবং তিনি মির্জাফরকে বললেন যে জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। এইখানে দেখো অনেক বেশি বিচক্ষণতার পরিচয়। তিনি কিন্তু বুঝতে পারছেন মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ এরা সবাই নবাবের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে যদি এদের বিরুদ্ধে কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হয় তাহলে তার সামনে কঠিন বিপদ এসে পৌঁছবে। তারা কোনোভাবেই কিন্তু অস্ত্র ধারণ করবে না ইংরেজদের সাথে যুদ্ধে। তাই এদেরকে যাতে তার পক্ষে নিয়ে আসা যায় বলে তিনি কি করলেন, অনেক বেশি বিনম্র হলেন এবং বললেন যে আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন, সে বিচার নয় খোদাতালা করবে কে কত বেশি অন্যায় করেছেন। আজ আপনাদের কাছে আমার ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, বাংলার দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না। অর্থাৎ বিনম্রতার শেষ সীমানায় গিয়ে নবাব পৌঁছালেন। জানেন এদেরকে কিন্তু রাগিয়ে বা খেপিয়ে কিন্তু কোনো লাভ হবে না। এই জায়গাতেও রাজবল্লভ বলছে যে ইংরেজের সাথে আপোষ করে নেওয়াটাই অনেক বেশি বিচক্ষণতার কাজ হবে। কতদূর বিশ্বাসঘাতক দেখো, সিরাজ একজন নবাব, তিনি এতটা বিনম্র হয়ে তার নিজ পদস্থ কর্মচারীদের কাছে তিনি কি করছেন, তিনি ক্ষমা ভিক্ষা করছেন এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রার্থনা করছেন। সেখানেও রাজবল্লভ বলছে যে ইংরেজের সাথে আপনার আপোষ করে নেওয়াটা বড় বেশি উচিত ছিল। সিরাজ বললেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা অর্থাৎ রাজবল্লভ ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি?
কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিযান, এই সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? আবার তিনি নতুন করে রাজবল্লভকে বোঝাতে যাচ্ছেন ইংরাজের ষড়যন্ত্র, ইংরেজের বিরোধিতা, রাজবিরোধিতা, দেশ বিরোধিতার কথা তিনি উল্লেখ করে দিচ্ছেন তাদের কার্যকলাপের মধ্যে দিয়ে। এবার জগৎ সেন বললেন, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে তো এসব কিছুই হতো না। সিরাজ বললেন, কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না যেত তাহলে তো কলকাতা আক্রমণ হতোই না। যেটা বললাম, কেন দুর্গকে দুর্ভেদ্য করেছে? কারণ সেই দুর্গের মধ্যে তারা কে রেখেছিল? অনেক বেশি অস্ত্রশস্ত্র ইংল্যান্ড থেকে নিয়ে আসছিল এবং সেখানে এসে জড়ো করছিল। কার জন্য? নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, যেটা পরবর্তীকালে আমরা দেখেছি পলাশির যুদ্ধে করেছে। যাই হোক, মির্জাফর এবার বলেন, আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? তিনি বললেন, নবাব বললেন, বাংলার মান মর্যাদা স্বাধীনতা রক্ষার জন্য আপনাদেরকে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমভাবে আমাকে সাহায্য করতে হবে। মির্জাফরকে তিনি মনে করিয়ে দিলেন যে আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। কতটা মরিয়া হয়ে তিনি কিন্তু এই কথাগুলো বলছেন। লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজ করে ফেলে, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা রাখতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার মধ্যে আছে, আমি জানি বলে তিনি মির্জাফরকে অনেক বেশি সম্মান দেখালেন এবং তার সাথে সাথে জানালেন, রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা বলে তিনি নিজের সব অপরাধ স্বীকার করে দিয়ে তাদেরকে ইংরেজের বিরুদ্ধে একত্রিত হতে আহ্বান জানালেন। নবাবের এই বিনম্রতা এবং সহানুভূতিশীল বোধ দেখে নবাবকে তাৎক্ষণিকভাবে মির্জাফর শান্ত করতে চাইলেন। কি বলে? যে আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল বললেন, আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। মীরমদন বললেন, তার আদেশে হাসি মুখে মৃত্যুবরণ করব। এদের সকলের একত্রিত যে বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসকে দেখে নবাব বিগলিত হলেন এবং তিনি সবাইকে ধন্যবাদ জানালেন এবং বললেন, হ্যাঁ, পলাশী, সিরাজ বললেন, পলাশী সিপাহসালার অর্থাৎ সিপাহীদের যিনি প্রধান তাকে বলছে সিপাহসালার, অর্থাৎ কি? মির্জাফর। পলাশীর প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথে এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায়দুর্লভ, ইয়ারলতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবে। আমিও আপনার আদেশবহ হয়ে থাকবো। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না, আপনারা পলাশী যাত্রার আয়োজন করুন। এই বলে পরস্পরের মধ্যে একটা সমঝোতা তৈরি হলো এবং কিছু সময়ের জন্য নবাব কিন্তু নিশ্চিন্ত হলেন যে এরা সবাই কি করবে, সব পুরনো স্মৃতি ভুলে গিয়ে নবাবকে এবং বাংলার স্বাধীনতাকে রক্ষা করবার জন্য নবাবের সাথে তারা হাত মিলিয়েছে বলে নবাব কিছুটা শান্তি বোধ করলেন এবং তিনি তাকে জানিয়ে দিলেন, অর্থাৎ সিপাহসালারকে জানিয়ে দিলেন যে আপনি হলেন সিপাহীদের প্রধান, আপনার আদেশ নির্দেশ সকলে মেনে চলবে এবং আমি পর্যন্ত কি করব, আপনার আদেশ বহ হয়ে থাকব। আপনারা পলাশীর উদ্দেশ্যে যাত্রা করুন। এই হলো দ্বিতীয় পর্যায়ে ষড়যন্ত্রের শেষ। নেক্সট ক্লাসে আমরা ঘাসেটি বেগমের প্রসঙ্গ নিয়ে আসবো। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তোমরা উপকৃত হয়েছ। যদি উপকৃত হও অবশ্যই নিজেরা ক্লাসটা ফলো করবে এবং বন্ধুদেরকেও তোমরা সাহায্য করবে ক্লাসটা দেখার জন্য, যাতে তারা উপকৃত হয়। থ্যাংক ইউ।